সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন। ঠিক যেন গল্পের বইয়ের পাতার থেকেই এইমাত্র ওরা লাফিয়ে নামলো, রিক্সা থেকে না, যেন কোনো অ্যাডভেঞ্চার কাহিনীর চারটে চরিত্র। ওরা চার বন্ধু। মাথার ওপর উত্তর বাংলার তখন গনগনে বিকেল। তুলোট মেঘের ওপর রঙের খেলা সেতারের মতো গমগম করছে। পায়ের কাছে পুরু ঘাসের ওপর ওদের মালপত্র টুকিটাকি ছড়ানো। খালি রিক্সা দুখানি এখনো চোখের আড়ালে চলে যেতে পারেনি, ঊর্ধ্বশ্বাসে ফিরে যাচ্ছে। চালক দুজন থেকে থেকে ঘাড় ফিরিয়ে দেখছে। আড়মোড়া ভেঙে হাত পায়ে সার ফেরাতে ফেরাতে মনোজ পিকলুকে জিজ্ঞাসা করলো, এই বাড়িটাই তো? কোনো ভুল হয়নি চিনতে? লালু সামান্য বিরক্ত হয়ে বলল, এই নিয়ে 3 বার হলো রে মনু। আরে বাবা, পিকলু তো আর এই প্রথমবার আমাদের মতো আসছে না, ওর দাদুর বাড়ি, ভুল করবে কেন? পিকলু বলল, স্টেশন থেকে চোখ বেঁধে দিলেও আমি তোদের ঠিক এনে দিতাম, তোরা বড় সন্দেহবাতিক। মনোজ ওদের কথা শুনে খুশি হলো না, বলল, শোন, সন্দেহের কথা আসছে না, কিছু বললেই তোদের ওই। রিক্সাওয়ালা দুটো কেমন চোরের মতো তাকাচ্ছিল দেখছিস না? তাই ভাবলাম সেই কোন ছেলেবেলায় এসছিস, যদি কোনোভাবে। না, আমার ঘাট হয়েছে। বড় বড় গাছে ভর্তি কম্পাউন্ডের পেছনে লাল রঙের বাংলো বাড়িটা দেখা যাচ্ছিল। নিখিল এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়েছিল, বলল, বাড়িটা কিরকম নির্জন দেখছিস? এরকম জায়গায় 1 সপ্তাহ কাটিয়ে গেলে মনে হবে 1 মাস থেকে গেলাম। ওরা কেউ আর কথা বলল না। খিদের ক্লান্তিতে কথা প্রায় ফুরিয়ে এসেছে। কয়েকশো মাইল একটানা ট্রেন জার্নির পর বোধহয় এরকমই হয়। ট্রেন থেকে নামলেও ট্রেন আর মগজ থেকে নামতে চায় না। তার দুলুনি, তার চাকার আওয়াজ যেন লেগেই থাকে। ওদের গা টলছিল। মাথার মধ্যে এখনো পুরনো রেকর্ড ঝিকি ঝিকি ঝমঝম করে ঘুরেই চলেছে, টের পাওয়া যাচ্ছিল। না দেখা নতুন জায়গায় কিরকম একটা গন্ধ থাকে তা ওদের কিছু সময়ের জন্য আবিষ্ট করে রাখলো। এই প্রথম ওরা একা একা এত দূর বেড়াতে এলো। মনোজের ভাষায় ফরেনে। তা ঠিক, উত্তর কলকাতার ছেলে চলে এসছে উত্তর বাংলার এক প্রান্তিক শহরে। মানচিত্র যাই বলুক, এটা ওদের কাছে বিদেশ ছাড়া আর কিছুই না। পিকলু ছাড়া বাকি 3 জনেরই দৌড় বলতে গেলে বেলুড়, দক্ষিণেশ্বর আর ডায়মন্ড হারবার পর্যন্ত। সত্যিই তাই। আসলে হায়ার সেকেন্ডারি এমন একটা পরীক্ষা যার পরে মানুষের বয়স রাতারাতি বেড়ে যায়। তাই পরীক্ষার পরে যখন সামনে তেপান্তরের মাঠের মতন ছুটি, তখন হঠাৎ সুযোগ এসে গেল। বাড়ির সবাই রাজি হয়ে গেলেন এক বাক্যে। অনেক দিন কোনো খোঁজ খবর না পেয়ে পিকলুর মা ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাই পিকলু যাচ্ছে তার দাদুকে দেখতে। দাদু মানে মায়ের এক কাকা। সিভিল সার্জন ছিলেন, রিটায়ার করে এখন পৈতৃক বাড়িতে একা থাকেন। শিকারী হিসেবেও তার নাম ডাক ছিল এক সময়। সেসব গল্প পিকলুর বন্ধুরা অনেক শুনেছে, তাই প্রস্তাব আসতেই ওরা সঙ্গে সঙ্গে জুটে গেল। দিন সাথে কাটিয়ে এলে মন্দ হয় না। মিনি বেডিং, ফোমে সুটকেস আর কাঁধের ঝোলা তুলে নিয়ে ওরা এবার এগোলো। কাঠের ফটক খুলে ভেতরে পা দিয়েই হাওয়া বদলটা বুঝতে পারল। দুপুরবেলা পুকুরে সাঁতার কাটতে গেলে যেমন চমক লাগে, কম্পাউন্ডের মধ্যেও তেমনি। কেমন যেন একটা ঠান্ডা ড্যাম ধরা কম্পাউন্ডের মধ্যে ওরা এসে পড়েছে। মনোজ পিকলুর কানে কানে বলল, হেই, তোর দাদুর বাগানটা কি এয়ার কন্ডিশন করা নাকি রে? দাদুর জন্য পিকলুর মনটা কিরকম ব্যাকুল হয়ে উঠেছিল। মনোজের ঠাট্টাটা সে গায়ে মাখল না, তবে হাওয়াটা যে স্যাঁতসেঁতে
বন্ধ ঘরের মধ্যে আটকে থাকা বাসি বাসি সেটা সেও অনুভব করেছিল। যত এগিয়ে যাচ্ছিল গা শিরশির ভাবটা টের পাচ্ছিল তত স্পষ্ট করে। আসলে উত্তরবঙ্গের এই অঞ্চলটা ভিজে জায়গা, কলকাতার মতো নয়। ঝড় বৃষ্টিপাত এখানে অনেক বেশি। গাছপালার দিকে তাকালেই সেটা টের পাওয়া যায়। মাটির অফুরন্ত রসে ওদের চেহারাই এখানে অন্যরকম। খরা রাজ্যের কি ডাঙার দেশের চেনা গাছপালার বদলে ভিন্ন জাতের গাছ এখানে সমাজ বেঁধেছে। গায়ে সবুজ ভেলভেটের মতন মস আর বহুরূপী অর্কিড, সাদা পায়রার মতো বড় বড় ফুল ম্যাগনোলিয়া, ধুতরোর ঝোপে 1-1.5 হাত লম্বা চোঙার মতো ফুল, সবই অদ্ভুত। জল, হাওয়া, মাটি সবকিছুই। বারান্দায় উঠে নক করবার আগেই দরজা খুলে গেল। দাদু হাসি হাসি মুখ করে ওদের দিকে তাকিয়ে আছেন। বোধহয় জানলা দিয়ে আগে থেকেই দেখতে পেয়ে গিয়েছিলেন। ডাক বাংলোর ভেতরটা গোধূলির মরা আলোয় আবছায়া হয়ে আছে। চারপাশ বদ্ধ। ঘষা কাচের জানলা দিয়ে আর কতটাই বা আলো আসবে। তবে দাদুকে খুঁটিয়ে দেখতে অসুবিধা হচ্ছিল না। বছরে দাদুর মাথার চুল সব সাদাই হয়ে গেছে। লম্বা ছিপছিপে চেহারাটাও সামনের দিকে সামান্য ঝুঁকেছে। বাদ বাকি সব ঠিক আছে। ঠোঁটে সেই হাসি আর দিন রাত্রি কামড়ানো পাইপটা নিভুক আর জ্বলুক, ঠোঁটে থাকবে লাগাতার। হালকা সবুজ রঙের চশমার পিছনে দুটো ফটফটে বেআন্দাজের চোখ। পাজামা গেঞ্জির ওপর সেই হাঁটু ডোবানো সাহেবি আলখাল্লা, কোমরের কাছে সিল্কের দড়ি দিয়ে বাঁধা, পায়ে চটি মোজা। ভাঁজ করা ইংরাজি খবরের কাগজখানা হাতে নিয়ে দাদু উঠে এসেছিলেন। হেসে ফেলে বললেন, ওয়েলকাম, ওয়েলকাম টু ইউ দাদুজ। দাদু ভাই সকল স্বাগতম, ভেতরে এসো। আমি জানতাম তোমরা আসবে, তাই অপেক্ষা করছিলাম। পিকলুর গলায় অভিমান ভরা সুর। হ্যাঁ, শুধু অপেক্ষা করলেই দায়িত্ব খালাস হয়ে যায় বুঝি? চিঠি লেখা তো ছেড়েই দিয়েছ। চিঠি দিলেও কোনো উত্তর দেওয়া হয় না কেন শুনি? পিকলুর দাদু ঠোঁটের কোণে যেমন হাসছিলেন তেমনি হাসতে হাসতে বললেন, দাদু ভাইয়ের আমার মেজাজ বড়ই খারাপ হয়ে আছে বুঝছি। এসো সবাই, ঘরে এসো। ওরা ভেতরে ঢুকে মালপত্র নিয়ে ইতস্তত করছে দেখে দাদু আগে থেকে আঙুল দিয়ে ঘরের একটা পাশ দেখিয়ে দিলেন। তারপর হঠাৎ বাজখাই গলায় কেমন যেন হুঙ্কার দিয়ে উঠলেন। যেন মনে হলো সমস্ত বাড়িটা চমকে গেল। কাচের জানলা দরজা ঝনঝন করে কেঁপে উঠল। সেই সঙ্গে ওরাও। নিখিল এমনিতেই শান্ত আর ভীতু টাইপের। ওর হাত থেকে সুটকেসটা পড়েই গেল। ও একেবারে অপ্রস্তুত। কাচুমাচু মুখে তাকিয়ে দেখলো দাদু সেই আগের মতোই মুচকি মুচকি হাসছেন। মাথা নেড়ে দাদু নিচু গলায় বললেন, আর বলো না, বেটা চোর, 1 নম্বরের ফাঁকিবাজ, নিশ্চয়ই কোথাও ঘুমিয়ে পড়েছে। ওরা মুখ চাওয়াচাই করল। দাদুর হুঙ্কারের লক্ষ্য তারা নয়, হতেই পারে না। এটা আগেই বোঝা উচিত ছিল ওদের। কিন্তু কে? পিকলু তার মালপত্র নামাতে নামাতে বলল, চাকর বাকরকে কেউ ডাকছেন বুঝি? অনেক আগে দেখেছি একটা নেপালি বুড়ো ছিল। এই ভূত, এই ভূতের বাচ্চা, শুনছিস? দাদু আর একবার গর্জন করে উঠলেন। এইবার বোঝা গেল দাদুর হুঙ্কারের তলায় একটা কৌতুকের ভাব, এবং তার থেকেও স্পষ্ট বোঝা গেল ওদের পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে, ঠিক একটা দমকা হাওয়ার মতো। তার পায়ের আওয়াজ কান এড়িয়ে গেলেও নিঃশ্বাসের সাঁই সাঁই শব্দটা হেঁপো রুগীর মতো পরিষ্কার শোনা যাচ্ছে।
আসলে ঘরের চাপা আলো আর ছায়ার মধ্যে ওই ডোরা কাটা পোশাক পরা লোকটা এক পলকে ধাঁধার মতন ওদের অন্যমনস্ক চোখ এড়িয়ে গিয়েছিল। সদরটা বন্ধ হয়ে যাওয়ায় ঘরের ভেতরের আলোটা এখন এক পর্দা কম, তবে কাজ চলে যায়। ওরা সবাই দেখলো তালপাতার সেপাইয়ের মতন একটা লোক হাত জোড় করে সামনের দিকে এক হাত ঝুঁকে হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এক মুখ দাড়ি, মাথাটা গর্দান বাড়িয়ে নুইয়ে রেখেছে এমন ভাবে যেন যে কোনো হুকুম আর দণ্ড শিরোধার্য করতে সে প্রস্তুত। অবশ্যই হুকুম পেলেই যে ওই অত বড় মাথাটা ওই লকবগে ঘাড়ের ওপর খাড়া হতে পারবে সেটা সন্দেহজনক। এই বিনয়ের অবতারটিকে সামনে পেয়ে দাদুর রাগ জল হয়ে গেল। পিকলুদের স্নান খাওয়ার বিশ্রামের বন্দোবস্ত করতে বলে বললেন, এরা আমার নিজের লোক, মনে রাখবে। কোনো রকম চালাকির চেষ্টা করবে না। যাও, মালপত্র ওদের ঘরে ঢুকিয়ে দাও। লোকটা কোনো কথাই বলল না, শুধু জবাবে আরো আধ হাত মাথা নুইয়ে চলে গেল। সেকেন্ড 3-4 পর ওরা ঘাড় ফিরিয়ে দেখলো লোকটা নেই, সেই সঙ্গে ওদের মালপত্রগুলো ভ্যানিশ হয়েছে। পিকলু অবাক হয়ে বলল, এই চিজটিকে আবার তুমি কোত্থেকে জোগাড় করলে দাদু? তোমার সেই আগের বুড়োটাকে তো দেখছি না। দাদু মুখভঙ্গি করে বললেন, আর বলিস না, সেটার কি যে হলো, পালালো। সে যাবার পরেই এটা এসে জুটেছে। আমার নতুন রিক্রুট বলতে পারিস। বরাবরের অভ্যাস, এক থাকতে পারি না, কি আর করি। আর এই আফিমখোর বেটাও দিন রাত্রি আমার আনাচে কানাচে ঘুরঘুর করছিল দেখে বললাম, থাক হতভাগা, থেকেই যা। তুইও একা, আমিও একা। কিন্তু বুঝলে পিকলু ভাই, লোকটার স্বভাব চরিত্র ভালো না। একটু হাত টান আছে, সুযোগ পেলেই সরায়। দাদুর বলার ভঙ্গিতে পিকলু হেসে ফেলল, বলল, বুঝেছি, লোকটা একটু চোটটা আছে। সুযোগ পেলেই তোমার পয়সা করি খাবার দাবার হাপিস করে দেয়। ওর ওরকম হ্যাংলা চেহারা দেখেই আমরা বুঝেছি। না না, সেসব না, সেসব কিছুই না। লোকটা আসলে সময় চুরি করতে ওস্তাদ। সুযোগ পেলেই খানিকটা সময় বেমালুম হাতিয়ে নেবে। তা নিক, আমার তো অঢেল সময়, খরচ করার লোকই নেই। তবে ওই যে বললাম, আজব। চোখের পলকে কাজ করে, চোখের পলকে ঘুমায়। একসঙ্গে কুঁড়ে আর চটপটে হয় বলে কখনো শুনেছ? তা হোক, অচেনা একটা লোককে এভাবে এক কথায় বাড়িতে জায়গা দেওয়া ঠিক হয়নি দাদু। শেষে কোন দিন টাকা পয়সার লোভে তোমাকে খুন করে পালাবে। তোমার বয়স হয়েছে, একা থাকো না, কাজটা বোধহয় ভালো করনি গো। লালু বলল, হ্যাঁ, আজকাল তো ওই রকম ঘটনা আকচার ঘটছে, কাগজে প্রায় থাকে শুনেছি। খুন? আমাকে খুন করবে ওই বুদ্ধু ভূতটা? দাদু হা হা করে হাসলেন। ওটা একটা পাক্কা ইডিয়ট। সেই কবিতার কেষ্টার মতো পড়নি? ভূতের মতো চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর। ওটা তাই। আচ্ছা ভাই সব, তোমরা জিরিয়ে নাও, পরে গপ্পসপ্প হবে। আমি এখন একটু ঘুরে আসি। যা দরকার হুকুম করে চেয়ে নেবে, কেমন? দরজার পাশ থেকে ছড়িটা তুলে নিয়ে বগলে খবরের কাগজ আর মুখে পাইপ গুজে দাদু বেরিয়ে গেলেন। লালু আর পিকলুও দাঁড়ালো না, স্নান করে ফ্রেশ হয়ে নেবার জন্য ওরা ভেতরে চলে গেল। বাইরে হলঘরে তখন শুধু মনোজ আর নিখিল। অবেলায় নতুন জায়গার জল নিখিলের সহ্য হয় না, সে একটু সুখী টাইপের। সোফার ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। মনোজ কটাক্ষ করে বলল, তোর শুধু ওই সুযোগ পেলেই বডি ফেলে দেয়, ওর সঙ্গে তো জমবে ভালো। যাই দেখে আসি গে, উনি আবার ঘুমিয়ে পড়লেন কিনা। নিখিল বুঝলো মনোজের মতলবটা কি। ওর মতো পেট কাতুরে খুব কমই আছে, একেবারে জলজ্যান্ত খাই খাই একটা। হেসে ফেলে বলল, হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ যাও, তোমার তো শুধু ওই। মনোজ বলল, হ্যাঁ রে, আমি একার জন্য যাচ্ছি না। একা হতেই নিখিল প্রথম তামাকের গন্ধটা পেল। কেউ যেন তার খুব কাছে দাঁড়িয়ে পাইপ টানছে, অথচ দাদু যতক্ষণ পাইপ মুখে দাঁড়িয়েছিলেন নিখিল গন্ধটা পায়নি। কেমন গা ছমছম করছিল। তাড়াতাড়ি উঠে বসলো। রাগ হলো মনোজের ওপর। খিদে সকলেরই পেয়েছে, তা বলে ওর মতো কেউ ছটফট করে বেড়াচ্ছে না। এমন সময় মনোজ ফিরেও এলো। চোখে মুখে চেহারা কেমন উদ্ভ্রান্ত। নিখিলের পাশে ধপ করে বসে পড়ে বলল, যা বাবা, এটা বাংলো বাড়ি না গোলক দাদা রে? কেন রে, কি হলো? আরে বাপস, কটা ঘর রে বাড়িতে? কত, 3-4খানা হবে। কেন বলতো? বড় করে একটা নিঃশ্বাস ফেলে মনোজ বলল, তাই তো হওয়া উচিত ছিল রে। আমি তো সেই রকমটাই ভেবেছিলাম, কিন্তু কিচেন খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেললাম। যত এগোই দেখি দরজা আর ঘর, ঘর আর দরজা। ঘরের শেষও নেই, দরজারও না। একটা দরজা দিয়ে ঢুকে আর একটা দরজা দিয়ে বেরোই। বড় বড় আয়নাগুলোয় এই দরজাগুলোর ছায়া পড়ে আরো গোলমেলে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এক সময় টের পেলাম যে ঘুরে ঘুরে আমি শুধু একটা ঘরের মধ্যেই প্রতিবার দাঁড়াচ্ছি। মাথাটা কিরকম ঘুরে গেল, তাই ফিরে এলাম। অথচ লোকটা খুব আমার কাছেই ছিল জানিস। থেকে থেকে আমি ডিম ভাজার গন্ধটা পাচ্ছিলাম। নিখিল বলল, আমি জানতাম এরকমটাই হবে। কি জানতিস তুই? তোর মাথার গোলমাল। কেন? সন্দেহের বশে মাথায় হাত বুলাতে বুলাতে মনোজ প্রশ্নটা করলো। 2 দিন চান করিসনি, তার ওপর এত মাইল ট্রেন জার্নি, তার ওপর খিদের মুখে ডিম ভাজার গন্ধ। এতে ভালো মানুষ কেন পাগল না হয়ে যায়? আর তোর তো একটু পাগলামি আছেই, তাই না? মনোজ উত্তেজিত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মুখ তুলে থেমে গেল। হাতে প্রকাণ্ড ট্রে, তাতে অমলেট, কাজু আর কফি। 4 জনের জন্যই এনেছে। বর্তমান অবস্থায় বেশ লোভনীয়। লোকটা চোখ তুলে বোধহয় আরো 2-1 জনকে খুঁজল। মনোজের আর তর সইল না, বলল, আরে রাখো তুমি, ওরা চান করতে গেছে, এই এলো বলে। লোকটা সেন্টার টেবিলের ওপর কাপ আর ট্রেগুলো নিঃশব্দে নামালো। তারপর খালি ট্রেটা নিয়ে গজগজ করতে করতে চলে গেল। যেমন এসেছিল ঠিক তেমন, যেন সুতোয় বাঁধা তাল পাতার সেপাই। পায়ে কোনো শব্দ নেই। মহাজাতি সদনে একবার পুতুল নাচ দেখেছিল মনে পড়ল নিখিলের। লোকটা ঠিক সেই রকম। এই লোকটা কি বলতে বলতে গেল রে? মনোজ শুধালো। ভালো শুনতে পেলাম না, অসন্তুষ্ট হয়েছে বোঝাই যাচ্ছে। এক টুকরো কথা শুধু কানে এলো, গুতের ব্যাগার খেটে খেটে না কি যেন একটা বলল, নিশ্চয় পিকলুর দাদুকে মিন করে। তাই হবে রে ভাই, সব সময় ওই রকম সম্বোধন শুনলে কে আর খুশি হয়? চান টান না বুঝলি পরে হবে খন। মনোজ আর মুহূর্ত বিলম্ব না করে তার ডিশের ওপর ঝুঁকে পড়ল। নিখিল জবাবে কি যেন একটা বলল, সে কথা সে কানে ঢুকলো না। সকলকে চমকে দিয়ে নিখিলই প্রথম কথা বলল, আচ্ছা ভূত কি সত্যি আছে রে? ঘর জোড়া ঢালাও বিছানায় শুয়ে শুয়ে রাতের খাবারের জন্য অপেক্ষা করছিল ওরা। কেউই ঘুমায়নি। সারাদিনের ক্লান্তিতে কেমন একটা নিঝুম ভাব এসেছিল, তাই কেউ কথা বলছিল না। আধ বোঝা চোখ থেকে থেকে তন্দ্রার বুড়ি ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাচ্ছিল। লালু কয়েক সেকেন্ড পর উত্তর দিল, এই বিজ্ঞানের যুগে মানুষ যখন মহাশূন্যের পর্দা সরিয়ে গ্রহে গ্রহে উঁকি মেরে বেড়াচ্ছে, তখন এই ধরনের কুসংস্কার ভাবছিস কেন রে ভাই? এটা আমাদের দেশেই সম্ভব, যেখানে বাটি চালান আর জেট প্লেন চালান সব একসাথেই হয়। আরে বাবা, তাবিজ কবজ আর ভূত প্রেতের দিন আজ থেকে 50 বছর আগেই শেষ হয়ে গেছে, বুঝলি? মনোজ দুর্বল গলায় প্রতিবাদ করলো, তাহলে কি তুই বলতে চাস প্ল্যানচেট ব্যাপারটা বাজে কথা? পিকলু বলল, আমি এমন সব অলৌকিক গল্প শুনেছি যা বিশ্বাস করা শক্ত। যাদের মুখে শুনেছি তারা মিথ্যে কথা বলবার লোক নয়। লালু জোর গলায় বলল,
ওসব গল্প রে গল্প। মন যখন দুর্বল হয় তখন জল পোড়া তেল পোড়া বিশ্বাস হয়। আমি প্রুফ চাই, প্রুফ। কেউ প্রমাণ দিতে পেরেছে আজ অব্দি? নিখিল আবার সবাইকে চমকে দিয়ে বলল, ভূত আছে, আমি তার গন্ধ পেয়েছি, এখনো পাচ্ছি। লালু ঘর ফাটিয়ে হেসে উঠল। তাই বল, নিখিল আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। ভূতের গায়ে কিরকম গন্ধ রে নিখিল? নিখিল কিছু বলবার আগেই হঠাৎ দপ করে ঘরের আলোগুলো গেল নিভে। যেন আলো নয়, তাদের তর্কটাই উত্তেজনার চূড়ায় উঠতে গিয়ে পা হড়কালো। দেওয়ালে তেলের বাতি দিব্যি জ্বলছিল। একটা দমকা হাওয়া নয়, তেল ফুরোনোর কোনো ওয়ার্নিং না, ঠিক বিজলি বাতি চলে যাওয়ার মতো চোখের পলকে আলো নিভে গেল। শুধু এই ঘর নয়, সমস্ত বাড়িটাই বুঝি খুটখুটি অন্ধকারে ডুবে গেল। আর সঙ্গে সঙ্গে নাকে সেই গন্ধটা, সেই সুঘ্রাণ, তামাক পোড়ার গন্ধ। যেন এক হাত তফাতে দাঁড়িয়ে কেউ পাইপ টানছে। আর এবার কেবল নিখিল নয়, চার বন্ধুই একসঙ্গে চমকে উঠল। আর ওদের মনের সেই চমক ছুঁয়েই কেউ যেন ঘরের মধ্যে হেসে উঠল। না, আর কেউ নয়, দাদু। এই গলা সকলেরই চেনা। গন্ধটা এই রকম, তাই না নিখিল? দাদু যেন কয়েক মুহূর্ত আগে করা লালুর কথাটাকে নকল করে ফিরিয়ে দিলেন। পিকলু মুচকি হেসে উঠল। এ ভারী অন্যায় দাদু, তুমি কিন্তু আমাদের ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলে। তা কিসের ভয়? কেন, ভূতের? মনোজ বলল। কখন ফিরলেন আপনি? এই তো একটু আগেই ফিরলাম। দরজার ফ্রেমের মধ্যে দাদুর চেহারাটা একটা অন্ধকার আউটলাইনের মতো ফুটে উঠল। আসলে চোখ অন্ধকারে সয়ে গেলে অনেক কিছুই স্পষ্ট বোঝা যায়। খোলা দরজার কাজটা এখন সেই রকম। তোমাদের গৃহযুদ্ধের কোলাহলটা শুনতে এলাম, তা আলোটা নেভালে কে? ওরা সবাই বিছানার উপর উঠে বসেছিল। লালু যেন মনোজ আর নিখিলকে খোঁচা মারার জন্য কথাটা বলল। কে আবার, ভূত? মেঝেতে বার কয়েক ঠক ঠক শব্দ হলো। ছড়ি ঠুকে ঠুকে বিছানা আন্দাজ করে দাদু যেন কয়েক পা এগিয়ে এলেন। মনে হলো ওদের থেকে খানিকটা তফাতে বিছানার ওপর বসেও পড়লেন। কিন্তু তুমি তো ভূতে বিশ্বাস করো না। না, করি না। লালু কিঞ্চিত গর্বের সঙ্গেই কথাটা বলল। যা চোখে দেখা যায় না, আমার কাছে তার কোনো অস্তিত্বই নেই। লালুর কথা শুনে দাদু হেসে উঠলেন। তা আমাকেও তো এখন দেখতে পাচ্ছ না, তাহলে? এইরকমই একটা যুক্তি দেখানো হবে, লালু যেন সেটা জানতো। তাই বিছানার পাশ থেকে টর্চ লাইটটা নিয়ে সে যেন তৈরি হয়েই ছিল। আলোটা জেলেই সে বলে উঠল, কেন, এই তো আপনি। লালুর শেষ কথাটা টর্চের উজ্জ্বল আলোয় একটা আর্তনাদের মতন মোচড় খেয়ে থেমে গেল। বিছানার একপাশে দাদুর ছড়ি আর ভাঁজ করা খবরের কাগজখানা শুধু পড়ে রয়েছে। দাদু নেই। তার বদলে গোটা বাড়ি জুড়ে একটা অট্টহাসি শোনা গেল। শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের? সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।